স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা কথা বলবো পোলট্রি শিল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মশিউর রহমান এবং ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। লাভজনক হওয়ায় প্রায় ২৫০০ পোলট্রি খামার গড়ে ওঠে কুমিল্লার বিভিন্ন স্থানে। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে মন্দাবস্থা নেমে এসেছে এই খাতে। সরকারি হিসাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কুমিল্লার ৫ শতাধিক পোলট্রি খামার। চালু পোলট্রি খামারগুলোর অবস্থাও ভালো নয় বলে জানান খামারিরা। আর এজন্য মুরগির বাচ্চা, খাবার আর ওষুধের বাড়তি দামকে দায়ী করেছেন তারা। মেডিসিনের যে মূল্য, এগুলা মনে করেন কিনা মুরগি টিকে রাখাটা আর বাজারজাত করা কিছুতেই সম্ভব না। এই খাদ্যের রেট, বাচ্চার রেট এবং বাজার ব্যবস্থার উপর নির্ভর করে বর্তমানে সেই লাভের মুখ দেখতে পাচ্ছি। তবে জেলার পোলট্রি খাত আবারও ঘুরে দাঁড়াবে এমন আশা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। এই শিল্পকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে খাদ্যের দাম একটু কমাতে হবে। 5% বা তারও কম শুল্কে জিনিসপত্র আমদানির জন্য সরকার এবার বাজেটে অনেক সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে আমি আশা করি আগামীতে পোলট্রি শিল্পে আরও উত্তরণ ঘটবে বলে আমার বিশ্বাস। এ খাতে আবারও সুদিন ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন পোলট্রি খামারিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মশিউর রহমান এবং সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব মশিউর রহমান, প্রথম প্রশ্ন আপনার কাছে, যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বাংলাদেশের পোলট্রি ইন্ডাস্ট্রিতে দেশি এবং বিদেশি বিনিয়োগ দুই ধরনেরই হয়েছে, সবই আসছে, তারপরও প্রবৃদ্ধি সে হারে আসলে বাড়েনি। কারণটা কি বলে মনে হয় আপনার কাছে? প্রবৃদ্ধি বাড়েনি জিনিসটা ঠিক ওইরকম না, যেহেতু আমাদের আনুপাতিক হারে বলতে আনুপাতিক হারে হয়তো সেরকম বাড়ার কথা ছিল, বাড়ে নেই। এটা হইতে পারে যে কিছুদিন আগে আমাদের দেশে গত 2টা বছর আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে একটু ভুগেছি আমাদের এই সেক্টরটা। আচ্ছা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হচ্ছিল না এবং আরও অনেক জটিলতা ছিল। নতুন এসছে এই ডিজিজটা, আসার পরে এটাকে ট্যাকেল দেওয়া এবং বায়োসিকিউরিটি ডেভেলপমেন্ট করা, ওই আঙ্গিকে আবার সবাইকে নিউ ইনভেস্টমেন্ট করে নিজেকে তৈরি করতে একটু সময় লেগেছে। তো আমরা মোটামুটি এই বছর বলতে পারি যে সেই সমস্যাটার সমাধান হয়েছে এবং আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি এবং প্রত্যেকটা কোম্পানি আবার নিজেকে নতুন আঙ্গিকে সাজিয়েছে। তো এই বছর মধ্য থেকে নিয়ে এখন শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মোটামুটি আমরা আগের চেয়ে বেটার। এইটার ফলটা পাওয়া যাবে হয়তো এই এখন পাচ্ছি এবং এই বছর থেকে আশা করি যে এই ডিজিজের কারণে যে সমস্যাটা ছিল সেইটা নাই এবং প্রবৃদ্ধির হার বাড়ছে, যার কারণে মাংস এবং ডিমের উৎপাদন যেটা কমেছিল সেটা আবার বেড়ে গেছে অলরেডি। ধন্যবাদ জনাব রহমান। আমি আপনার কাছে ফিরে আসবো। সাইদুর রহমান, আপনার কাছে প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটোই রয়েছে এবং এক্ষেত্রে বলা হয়ে থাকে যে বিদেশি যেসব বিনিয়োগ আসছে এর ফলে দেশীয় যারা খামারি আছেন বা যারা বিনিয়োগ করছেন তারা এক ধরনের সমস্যা আছে, প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এই অভিযোগ কি আপনি একমত কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই অভিযোগের সাথে আমি একমত। কেননা এই পোলট্রি শিল্পটাকে আমাদের দেশীয় উদ্যোক্তারা আজকে নিজের পায়ে দাঁড় করেছে। আজকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশে যে আজকে প্রতিদিন 3 কোটি ডিম উৎপন্ন হচ্ছে, 1 কোটি 10 লক্ষ বাচ্চা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু এই দেশীয় উদ্যোক্তারাই করছেন। আজকে তারা এই পোলট্রি শিল্পটাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আজকে দেশে অবাধ অর্থনীতিতে বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করতে পারে, এই দিক থেকে আমাদের নিষেধ করলেও সরকারিভাবে সেটা শুনবেন না। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা যে এই শিল্পটাকে আমরা নিজের পায়ে দাঁড় করেছি। সেখানে বিদেশিদেরকে যদি বিনিয়োগ করতেই হয় তাহলে তাদেরকে একটা সিলিং দেওয়া উচিত যে দেশের চাহিদা মোতাবেক এত পার্সেন্টেজ তোমরা আজকে ইনভেস্ট করতে পারবা বা এখানে বিনিয়োগ করতে পারবা এবং তার লভ্যাংশ এত অংশ এ দেশে ব্যয় করতে হবে। এই সিলিংটা যদি দেয় তাহলে বিদেশি কোম্পানিগুলি তারা নিয়মের মধ্য থেকে তারা এদেশে বিনিয়োগ করবে। আর যদি এই সিলিং না দেয় তাহলে হচ্ছে কি যে আমার এদেশে দুর্বল যারা আজকে এই পোলট্রি সেক্টরে বিনিয়োগ করছে, এই যে আমাদের সভাপতি সাহেব বললেন যে বার্ড ফ্লুতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে, এই খামারিগুলি যারা বসে পড়ছেন আজকে বিদেশিরা তারা কোনো শেড নির্মাণ করতেছেন না, এই ফার্মগুলি ভাড়া নিচ্ছেন এবং সেখানে তারা স্বল্প সুদে ব্যাংক থেকে পুঁজি নিচ্ছেন। আমরা যেখানে 16-18%
ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে পুঁজি নিয়ে পোলট্রি সেক্টরে বিনিয়োগ করতেছি, তারা 4 থেকে 5% ইন্টারেস্টে পুঁজি নিয়ে এই পোলট্রি সেক্টরে বিনিয়োগ করতেছে। অর্থাৎ মার্কেটে যাওয়ার আগেই তার সাথে আমার এমনি 11-12% তারা এই 4% কোথা থেকে টাকা নিচ্ছে? তারা এই বিদেশি ব্যাংক থেকে নিচ্ছেন। হ্যাঁ, কিন্তু সেই বিনিয়োগটা বাংলাদেশে আসলো, লাভ ক্ষতিতে হলো না। না, বাংলাদেশের ব্যাংক থেকে নিচ্ছে, আমরা তো সেখানে 16 থেকে 18% ইন্টারেস্টে নিচ্ছি। যেন সাইদুর রহমান, আপনার ধন্যবাদ। আমি আপনার ফিরে আসবো। যেন মশিউর রহমান, আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশে আর কোনো সেক্টরে তো এরকম যে কথা আপনারা বলছেন যে বিদেশি বিনিয়োগ হতে হলে এই শর্ত থাকতে হবে, বাংলাদেশে আর কোনো সেক্টরে কিন্তু এইরকম বিভেদ নাই। আপনারা কেন চাচ্ছেন? অন্যান্য সব সেক্টরে কিন্তু একটা নিয়মের মধ্যে আছে। আমাদের এখানে যারা এসছে ইভেন কি তারা কোনো ধরনের পারমিশন ছাড়াই অনেক বড় বড় প্রজেক্ট করে ফেলছে। পারমিশন ছাড়া যদি প্রজেক্ট করতে সেটা তো অন্যায়, সেটা নিশ্চয়ই সরকারের ব্যবস্থা নেবে। হ্যাঁ, সরকার কোনো ব্যবস্থা নিলে তো এটা হইতোই না। যারাই বিদেশ থেকে আসে, তার বড় বড় কোম্পানিগুলো আসে, তারা কিন্তু জয়েন্ট ভেঞ্চার আসে। আচ্ছা, তাদের এখানে যারা এসছে তারা একজনও জয়েন্ট ভেঞ্চার না, তারা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। এবং আমরা যখন আমাদের লাইন মিনিস্ট্রি হচ্ছে লাইফ স্টক মিনিস্ট্রি, যখন লাইফ স্টক মিনিস্ট্রিতে যোগাযোগ করি তারা বলে আমরা তো জানি না ওরা এসছে। তা আমরা বললাম আমাদের সেক্টরে এসছে, আপনাদের মিনিস্ট্রির আন্ডারে, আপনারা জানবেন না, জানবে কারা? বলে ঠিক আছে, আমরা দেখছি। কিন্তু এইভাবে দেখছি করে কিন্তু আমরা 3-4 বছর পার করে দিয়েছি। আপনি বলেছেন একটু আগে যে তারা যদি এই দেশে ইনভেস্ট করে তো লাভই, আপনি উত্তম কথা বলেছেন, কিন্তু সবকিছুরই একটা রুলস এন্ড রেগুলেশন আছে। সে কতদূর মাত্রা যেতে পারবে, সে কোন বিজনেস করতে পারবে। যে বলবে আমি পোল্ট্রি ব্যবসা করব, সে তো মেশিন ম্যানুফ্যাকচারিং, মেডিসিন ম্যানুফ্যাকচারিং যেতে পারে না। তো সেটার মধ্যে আবার মেডিসিন ম্যানুফ্যাকচারিং এর বাধ্যতামূলক নিয়ম আছে। দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি এসে, বিদেশিরা যারা আসলে তারা আমাদেরকে এমন কিছু করবে যেটা আমরা পারি না, যারা আমরা শিখবো তাদের কাছ থেকে। 1, 2, জয়েন্ট ভেঞ্চার মানে আমাদের দেশীয় কেউ তার সাথে জয়েন্ট ভেঞ্চার থাকবে। দ্বিতীয়ত জয়েন্ট ভেঞ্চার করতেই হবে এমন কি কথা কোথাও আছে? ওদের জন্য কোনো নিয়মই নেই। আমাদের সেক্টরে যারা ইনভেস্ট করতে আছে একজনের জন্য, আমরা অন্যান্য আমাদের বাংলাদেশের অন্য ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারে আসতে হবে। আদারওয়াইজ ওরা করতে পারে ইয়েতে এক্সপোর্ট প্রমোশন জোনে, নট লাইক ফ্রি জোনে। কিন্তু ওরা কোনো কিছু নিয়মের বাইরেই ওরা ফ্রি জোনে 100% বেনিফিট নিচ্ছে। এবং এই দেশের লোকজনের জন্য, এই দেশের খামারিদের জন্য উঠে যাওয়ার জন্য সরকার যে সুবিধা দিচ্ছে, সেই সুবিধাটা ওরা নিচ্ছে 100% বিদেশি হয়ে। তারা হাইটেক কান্ট্রি থেকে এসে আমাদের তৃতীয় বিশ্বের কান্ট্রির সাথে যেই জিনিসগুলো আমাদের দেশে ডেভেলপ আমরা নিজেরা করব। আর সাধারণত সব দেশে ফুড সেফটি সিকিউরিটি বলতে একটা কথা আছে, সরকার নিজের হাতের মধ্যে রাখে, এটা দেশীয়র মধ্যে রাখে। আমরা যদি অন্য বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে যে পরিমাণ ডিম এবং মাংস উৎপাদন হচ্ছে, তার কতটা অংশ বিদেশিরা তাদের কাছে রয়েছে? অলমোস্ট অন অ্যান এভারেজ বলা যায় 30-40% সেক্টর ওয়াইজ কাছাকাছি এরকম চলে আসছে। আচ্ছা, দেশীয় যদি 40% হয়, বিদেশিরা এখানে 30% করছে, 70% আমরা করছি, 30% করছে। একটা বড় একটা অংশ আমরা বলতে পারি তারা। এইটা আমার মনে হয় এই মাসের মধ্যে তাদের প্রেডিকশন, তাদের ফোরকাস্ট হচ্ছে এই বছরের মধ্যে ওরা 50-তে চলে আসবে। এবং তারাই ডিসিশন নিচ্ছে, তারাই ইমপ্লিমেন্ট করছে। আমরা কিন্তু কেউ জানি না। আমরা বলতে আমিও না, আমার সরকারও না, কোনো নিয়মের মধ্যেও না। আচ্ছা, আর আমি আরেকটা কথা আসছে, আপনি এটাকে বলেছেন যে বিদেশ থেকে যদি তারা 4-5% নিয়ে আসে তাহলে আমাদের ক্ষতি কি? আমাদের দেশে তো ইনভেস্ট হচ্ছে, লোকজন কাজ করছে। ওইখানে আমি আর একটু ক্লিয়ার করতে, আমি তো বিদেশ থেকে টাকাটা আনতে পারছি না। আমি তো আমার দেশের ব্যাংক থেকে টাকাটা নেই, যেখানে আমি 15-16% ইন্টারেস্ট দিচ্ছি। সে তো বিদেশি হিসেবে তার দেশ থেকে সে টাকাটা নিয়ে আসছে, সেইটা সে 5% না, ইভেন কি 3% দিচ্ছে। আমার তো ওই সুযোগটা নাই, যেহেতু আমি এই দেশের নাগরিক হিসাবে আমি এই ডিপ্রাইভটা হচ্ছি। আর সে তার এদিকে এই দেশের নাগরিক না হয়ে আমার সুবিধাটা ভোগ করছে, আবার ওদিকে তার দেশের সুবিধাটা সে ভোগ করছে। কিন্তু আমরা যে কোনো ইন্ডাস্ট্রি দেখি, সেখানে দেশি এবং বিদেশি বিনিয়োগের সেই রকম রুলস কিন্তু ডিফারেন্ট না, একই। সব প্রতিষ্ঠান আপনি সব দেখেন। জি জি। তো সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো 30% অবদান রাখছে ডিম এবং মাংস উৎপাদনে, তাদেরকে যদি আপনি এখনই স্ট্রিক্ট রুল করেন, তাহলে কিন্তু আমি ধরে নেই যে ফুড সিকিউরিটিতে বা এই ক্ষেত্রে ডিম এবং মাংস ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে কিনা। ডেফিনেটলি বাধাগ্রস্ত হবে না। এজন্য বলবো যে আমরা এই সেক্টরে আসছি 90 দশক থেকে এই পর্যন্ত এসেছি, এবং আমাদের সময় না আমরাই কিন্তু 20% গ্রোথ দিয়েছি প্রতি বছর। আচ্ছা, আমি আপনার উত্তর এটা বলতে চাই, আমরা 20% গ্রোথ দিয়ে এসেছি গত 93 থেকে 2006-07। ওরা আসছে সবাই 5-6 সালের পরে, এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এই যে 20% গ্রোথ, যে জায়গায় এই দেশে বাচ্চার উৎপাদন ছিল 2-3 লাখ প্রতি সপ্তাহে, সেই জায়গায় এখন 1 কোটি।
এই গ্রোথটা তো আমরাই দিয়েছি এবং আমরাই সক্ষম ছিলাম। এবং আমার কথা হচ্ছে তারাও আসুক, তারা আরো হাইটেক জেনেটিক ডেভেলপমেন্ট আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, ওই কাজগুলো করুক। আমাদের সাথে যদি এটা করে আমাদেরও কোনো ক্ষতি নেই, আমরা তো পাল্লা দিয়ে কাজ করছি মানে না। সমান কম্পিটিশন ওপেন হলে আমার কথা হচ্ছে আপত্তি নাই। লেভেল প্লেইং, আপনি ফিল না দিলে আমি কি করে তার সাথে কাজ করব? আপনার শুরুতেই আমাকে হোচট খাওয়াই দিলেন 12-13% ডিফারেন্স ফিনান্সিয়াল কস্ট, সো হাউ কাম আই উইল রান উইথ হিম? আমাকে সুযোগ দেন, আমি তো বলি না যে তার সাথে আমি পারবো না, আমি তার সাথে পারবো, আমার ইকুয়াল রাইট দেন। আপনি আমাকে শুরুতে ইকুয়াল রাইট বন্ধ করে দিলেন। জনাব মশিউর রহমান, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলে একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি পোল্ট্রি শিল্প নিয়ে। এ নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মশিউর রহমান এবং ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। জনাব সাইদুর রহমান এবং জনাব মশিউর রহমান, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আর একবার। জনাব সাইদুর রহমান, আপনার কাছে এবার প্রশ্ন আমার, রমজান মাস এলে আমরা দেখে থাকি যে ডিম এবং ব্রয়লার মুরগির দামটা বেড়ে যায়, কারণটা কি? আমার মনে হয় যে আপনার সাথে আমি একমত না, কারণ রমজান মাস আসলে ডিমের দাম কমে যায়। আমরা যারা এই ডিমের সাথে ব্যবসার সাথে যুক্ত, হয়তো একটু ডিপলি খোঁজ নিলেই দেখবেন যে ডিমের দামটা একটু কমে যায়। আর ব্রয়লার মুরগির দাম একটু বাড়ে, যেটার মূল কারণটা হচ্ছে যে এই সময়টা আমরা যারা মুরগির ইটা করি, তারা দেখা যায় যে একসাথে যারা এমনি দুটো মুরগি কেনার চিন্তা করতেন, তারা হয়তো একসাথে 5টা-7টা মুরগি নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এই একটা মার্কেটে যে পরিমাণ, ঢাকা শহরে ইচ্ছে করলে আপনি সাথে সাথে আজকে যে 50টা গাড়ি মুরগি ঢুকে, ইচ্ছে করলে আপনি 100টা গাড়ি মুরগি ঢোকাইতে পারবেন। এটা ওই সিস্টেমটা আপনি বলতে চাহিদা বাড়ে তাই দাম বাড়ে। হ্যাঁ, কিন্তু সাময়িক, এটা সাময়িক। কিন্তু আপনার প্রোডাকশনের যেটা কস্টটা বাড়ে, বরঞ্চ প্রোডাকশন কস্ট বাড়ে না। এটা মধ্যভুক্তি যারা আছে তাদের কারণে সাময়িকভাবে দিনে দিনে হয়তো কোনো সময় বাড়ে কমে। যেমন ডিমের দামটা আপনারা যেটা বলছেন যে বেড়েছে কেন, তো ওই জায়গায় আমি ডিফার করি, আসলে ডিমের দাম বাড়ে নাই, বরঞ্চ কমে গেছে। আপনার মাঝখানে আপনার কিছুদিন কম ছিল, তো আগের জায়গায় ফিরে আসলে মনে হয় বেড়ে গেছে। কমলে কেউ নিউজ করি না, আমরা কমে গেছে, আমরা সবসময় বাড়লে নিউজ করি। ঠিক ব্যাপারটা এইটাই, এবং এখনো কমই আছে এবং এই পুরো মাস কম থাকবে। আচ্ছা, না রমজান মাসে আমরা গত 20 বছর ব্যবসা করি, 20 বছরের কোনো বছরই এইটার ব্যতিক্রম ঘটে নাই যে রমজান মাসে ডিমের দাম বেশি থাকে। আমি তাহলে একটু অন্য ভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করি। জনাব মশিউর রহমান, আপনার কাছে প্রশ্ন যে ঠিক কি ধরনের সরকারি থেকে সহযোগিতা আসলে আপনারা আশা করেন, যে যার ফলে আপনারা বলছেন যে সমস্যাগুলো রয়েছে সেটার সমাধান হতে পারে? ফাইন টিউনিং, আমরা বলবো ফাইন টিউনিং। কমিটমেন্ট পাই অনেক কিছুরই, কিন্তু তার সমাধান পাই না। আচ্ছা, আমরা যে কমিটমেন্টগুলো পাই সেগুলো যদি সমাধান পাই, অতি আমরা অনেক যথেষ্ট। সেক্টর নিজ গতিতে এসছে এই দেশে এবং নিজ গতিতে আগে যাবে। সরকারের ভূমিকা হচ্ছে সরকারি যে দপ্তরীয় কাজগুলো সেগুলো করা। আমাদের জন্য অনেক সুবিধা দিচ্ছেন ওরা, আমি বলবো না দিচ্ছে না, কিন্তু সুযোগ সুবিধাগুলো যেটা আজকে বললেন আমি পাবো, সেটা পেতে 2-3 বছর লাগলে ওই সুযোগ থাকে না। ঠিক আমাদের দেখা যায় একটা মিটিং করার জন্য 4-5 বার দৌড়াদৌড়ি করে মিটিং করি, 4-5 বার মিটিং করার পরে এটা অ্যান্সার হলো, ওইটার ইমপ্লিমেন্টেশন মানে অ্যান্সারটা হইলো হয়তো 1 বছর 1.5 বছর পরে, বা কোনটা হয়তো আদৌ 4-5 বার হয়নি, আরো 4-5 বার মিটিং করতে হয়। আচ্ছা আচ্ছা, ওনাদের অনেক ভুলের কারণে একটা না ডিসিশন দিয়ে দেন একবারে যে এইটা এই সেক্টরের জন্য উঠায় দেওয়া হোক। দেখা যাবে আপনার ব্যাকটেরিয়া একটা বাজে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া এবং গুড অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া, এগুলোর এগেনস্টে উত্তর দেওয়ার জন্য অনেক সময় অনেক বিশেষজ্ঞরা খুব অল্পতে দিয়ে দেয়। আমরা যখন ফাইট করি এটা ভুল হয়েছে, তখন এটা ইয়েস করে দেখা যায় আমরা আজকে 5 বছর এটা ইয়েস করতে পারিনি। ওনারা কিন্তু বলে যাচ্ছেন এটা ভুল হয়েছে। ওনাদের ভুলের জন্য যেই ভুলটা হয়েছে সেই ভুলটাকে আবার ওনারাই শুদ্ধ করবেন, ওনাদেরই দায়িত্ব। কিন্তু আমরা 5 বছর যাবত ঘুরছি এরকম অনেক ভুল ওনাদের কারণে কিন্তু শুদ্ধ করতে পারিনি। ধন্যবাদ মশিউর রহমান। জনাব সাইদুর রহমান, আপনার কাছে প্রশ্ন যে বার্ড ফ্লু, যেটা সাম্প্রতিক সময়ে আমাদের পোল্ট্রি ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের ক্ষতির একটা বড় কারণ আর কি, কিন্তু এটা এখন এক ধরনের বিষয় যে প্রতি বছরই কোনো না কোনোভাবে বার্ড ফ্লু দেখা দিচ্ছে। এটার একটা লং টার্ম সলিউশন, এটাকে প্রতিরোধ করার জন্য বা এটাকে
এখান থেকে রক্ষা পাওয়ার জন্য লং টার্ম সলিউশন কোনো প্ল্যান আপনারা অ্যাসোসিয়েশন থেকে করছেন কিনা? হ্যাঁ, আমরা তো অলরেডি সরকারের সাথে এই ব্যাপারগুলি নিয়ে বহুদিন ধরেই কাজ করতেছি। আপনি জানেন যে বর্তমান গভর্নমেন্ট আমাদের গাজীপুর জেলা এবং কিশোরগঞ্জ উপজেলার বাজিতপুরে এই দুইটা জায়গা ট্রায়াল ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের কথা বলছেন। আমরা বিশ্বাস করি যে এই ট্রায়াল ভিত্তিতে ভ্যাকসিনের জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে, যে এটা একটা ভালো পদক্ষেপ নিচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পারছি এবং বুঝতে পারতেছি যে আমাদের এই ট্রায়াল ভ্যাকসিনটা কার্যকারী পদক্ষেপ নিচ্ছে বলে সরকার মনে করে এবং বাস্তবসম্মত পদক্ষেপ। এবং এটা গভর্নমেন্ট খুব শীঘ্রই এখানকার যে রক্ত পরীক্ষার সব যে ফলাফলগুলি ডাক্তারি সায়েন্টিফিক ওয়েতে সেটা খুব অচিরেই গভর্নমেন্ট ঘোষণা করবেন। আমরা আমাদের সরকারের কাছে আকুল আহ্বান জানাইছি যে সারা দেশব্যাপী এই ভ্যাকসিন প্রয়োগটাকে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে তত তাড়াতাড়ি এই পোলট্রি শিল্পের জন্য মঙ্গল। পাশাপাশি আমরা যারা এই ব্যবসার সাথে যুক্ত, আমরা এই ফার্মটাকে কত মানে বায়োসিকিউরিটির দিক থেকে প্রোটেক্ট করা যায় সেই দিক থেকে আমাদের খামারিদেরকে আমরা আরও মোর সচেতন করার জন্য চেষ্টা করছি। এই কাজগুলি আমরা পাশাপাশি করছি। আজকে যদি সরকার বাংলাদেশে এই বার্ড ফ্লু ভ্যাকসিনটাকে সারা দেশে অ্যাভেলেবল করার জন্য নির্দেশ দেয়, তাহলে আমার মনে হয় যে আমরা যে বার্ড ফ্লুর যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে এই দেশকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ জনাব সাইদুর রহমান, আপনি আপনার কাছে ফিরে আসবো। জনাব মশিউর রহমান, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাছে মুরগির যে খাবার যেটা ফিড, এটার গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। এখানে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে বা কখনো আপনারা কোনো কথা বলেছেন কিনা? কারণ প্রায় বলা হয়ে থাকে যে ফিডগুলো থাকে এটা নিম্নমানের নয়, অনেক সময় বলা হয়ে থাকে অনেক ক্ষতিকারক উপাদান থাকে। এই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। যেহেতু অনেক ছোট থেকে এই দেশটা এই সেক্টর অনেক বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি, সো নো হাউ ডেভেলপমেন্টটা স্প্রেড হাউর আগেই সেক্টরটা হয়তো আরও বেশি বড় হয়ে গেছে, যার জন্য আমাদের দেশে এখনও অনেক ছোট ছোট খামারে এবং বাজারে এখনও ফিড বিক্রেতা রয়ে গেছে। তো ওই ছোটখাটো ফিড বিক্রেতা যেটা, তাদেরকে কন্ট্রোল করা অত ইজি না। সে নিজেই একজন মালিক, নিজেই সব, তার কোনো বড় নেটওয়ার্ক নাই। আর যারা বড় ফিড মিল দিচ্ছে, যে অনেক কিছু করে, তাদের একটা বিরাট নেটওয়ার্ক থাকে, তাদের একটা তারা নিজেরা, বরঞ্চ আমি বলবো যে অনেক খাদ্য চেয়েও আমাদেরকে মুরগির খাদ্য বানাতে হলে অনেক চিন্তা করে বানাতে কত গুণগত মান ভালো করা যায়, কারণ তার উপরে আমার মার্কেটের সাস্টেনেবিলিটি ডিপেন্ড করে। কিন্তু যারা ছোট ফিড বিক্রেতা, তারা তাদের ওই নিজের এলাকা থেকেই টুকটাক এটা সেটা কিনে সে ফিড বানায় বিক্রি করছে। এবং এইটার ছোট হইতে পারে, কিন্তু সারা দেশে কিন্তু প্রায় 20 থেকে 35% ওইরকম ফিড বিক্রেতা এখনো আছে, কিন্তু এটা সারা দেশে ছড়ায় আছে। তারা যেই আমাদের ট্যানারির বজ্র বলি আমরা, ওইটাকেই তারা ক্র্যাশিং করে বস্তায় করে প্রোটিন অ্যান্ড এনার্জি সোর্স বলে বিক্রি করছে। অ্যান্ড ওইটা যারা দিবে, এই ট্যানারির বর্জ্যের মধ্যে তো ট্যানারি ফ্যাক্টরিতে যে চামড়ার যে কুচিগুলা পাওয়া যায়, ওগুলোতে কেমিক্যাল দিয়ে তৈরি করা অনেক, ওইটা তো মুরগি খেলে মুরগির জন্য ক্ষতিগ্রস্ত, এবং ওইটা আমাদের টোটাল ফার্মার জন্য এটা ক্ষতিগ্রস্ত। তো কাজেই ওইগুলোকে বন্ধ করার জন্য আমরা নিজেরাও কয়েকবার উদ্যোগ নিয়েছি, এবং আজকে থেকে 5-7 বছর আগে কয়েকটা এরকম এই ট্যানারি বর্জ্য তৈরি করার ফ্যাক্টরি বন্ধ করেছি, কিন্তু আবার আমরা দেখি ওগুলো চালু হয়ে গেছে। এই প্রক্রিয়াটাও কিন্তু একটা আরেকটা আমাদের যারা আইন নিয়ে কাজ করে তাদের কাজ, যে কি করে এগুলো চিরতরে বন্ধ করা যায়। মানে ফুড সিকিউরিটির পাশাপাশি ফুড সেফটিটা নিশ্চিত করতে হবে। ডেফিনেটলি। জনাব মশিউর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব সাইদুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার জন্য এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।